সাম্প্রতিক ঘটনা প্রবাহে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি আলোচনা হচ্ছে তিনি পদত্যাগের বিষয়টিও বিবেচনা করছেন। অধ্যাপক ইউনূস পদত্যাগ করলে সংকট আরও তীব্র হবে বলে মনে করেন অভ্যুত্থানের শক্তিগুলো। তবে গণ অভ্যুত্থানের 10 মাস না পেরোতেই এমন প্রেক্ষাপট কেন তৈরি হলো, সংকট উত্তরণ কোন পথে, আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতে দেখে নিতে চাই নির্বাচন সংস্কার নিয়ে আজ যা আলোচনা হলো। আজ বন ও পরিবেশ উপদেষ্টা কথা বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন সংসদ নির্বাচন বিলম্বই দেশে অস্থিরতার কারণ। এদিকে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিলে জনগণের সন্দেহ কেটে যাবে। এদিকে জুলাই ঐক্য নামে যে জুলাই অভ্যুত্থানের যে শক্তিগুলোর সংগঠন, তারা বলেছে বড় দলগুলো অধ্যাপক ইউনূসকে রাষ্ট্র চালাতে দিচ্ছে না। দর্শক, এ নিয়ে আরও আমরা কথা বলতে চাই। আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে আসলে এই গণ অভ্যুত্থানের ঐক্যের প্রতীক অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এবং তিনি যে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছেন, কিন্তু অবশ্যই গতকাল আমরা দেখছি, গতকাল থেকে আলোচনায় আছে যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। এটি কি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা? নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে বলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে যে একটি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। আসলে কি আপনি মনে করেন কারা এই অস্থিতিশীল করছে? এই সংকটকে আরো ঘনীভূত হচ্ছে কিনা? আমরা তো আজকে এটার উপর একটা প্রেস কনফারেন্স করেছি, আমাদের বক্তব্যটা আমরা সেখানে তুলে ধরেছি। প্রথম কথা হচ্ছে যে এটা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছিলাম, অর্থাৎ গত 2-3 মাস থেকে আমরা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো এবং সরকারের সাথে যে একটা সম্পর্কে টানাপোড়েন চলছে, এবং একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে, অর্থাৎ যারা জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার ছিল, তারা একে অপরের ব্যাপারে তাদের অবদান এবং একে অপরের ব্যাপারে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা বিভেদমূলক কথাবার্তা বলছেন। এটা কিন্তু কনসিকুয়েন্স খারাপ হবে, এটা আমরা আগেই এজিউম করেছিলাম। এবং সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটা কিন্তু আগেই আমরা সতর্ক করেছিলাম। এবং আমরা জানি যে এই দূরত্বটা কিন্তু একটা সময় অবিশ্বাস এবং সন্দেহ সংশয়ের জন্ম দিবে। দেখেন, ষড়যন্ত্র তত্ত্ব বলে তো লাভ নাই, আমরা তো প্রকৃত অর্থে দেখতে পাচ্ছি যে এই যে ভুল বুঝাবুঝি বা একে অপরের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করা বা সন্দেহ সংশয় তৈরি করা। দেখেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বর টু জুন একটা তারিখের কথা বলা হচ্ছে, আর বিএনপির পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর থেকে বলা হচ্ছে যে একটা সুস্পষ্ট পথরেখা দেন। এবং বিএনপি বলছে ডিসেম্বর কাট অফ টাইম, আর প্রফেসর ইউনূস বা আজকে যেটা প্রফেসর আমাদের ডক্টর রিজওয়ানা বলেছেন, উনি বলেছেন এটা মানে কোনোভাবেই জুন এক্সিট করবে না। তাহলে এই ডিসেম্বর টু জুনের মধ্যে একটা পরস্পর আলাপ করে একটা সমঝোতার জায়গাতে পৌঁছানো যায়। তো এই অহেতুক কতগুলো বাকবিতণ্ডা, অহেতুক কতগুলো সন্দেহ সংশয়, অহেতুক কতগুলো ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। এবং আমি দেখেছি যে একে অপরের প্রতি সম্মানহানি করে কথাবার্তা বলার একটা প্রবণতা দেখা দিয়েছে। এখানে কেউ কারোর কাছ থেকে পিছু হটছে না, অর্থাৎ আমাদের আন্দোলনের যেই তরুণরা ছিল বন্ধু, তারাও এখন অনেকটা পুরানো ভাষায় কথা বলছে। আর বড় রাজনৈতিক দল হিসেবে যারা আছেন, তাদের যে একটা অভিভাবক সুলভ ভূমিকা রাখা দরকার, সেই জায়গাতেও দেখছি আমরা যে অনেক গ্যাপ হচ্ছে, অনেক ত্রুটি বিচ্যুতি হচ্ছে। তো এটা হতেই পারে, ধরেন এত বড় একটা অভ্যুত্থানের বিজয়ের পরে আনন্দে উদ্বেল হয়ে সকলের মধ্যে একটা অস্থিরতা হতে পারে, অধৈর্যের একটা ভাব তৈরি হতে পারে, কিন্তু কোথাও না কোথাও এর সাথে আমাদেরকে থামতে হবে। কারণ আমাদের এই অধৈর্য বা এই বাকবিতণ্ডা এমন একটা জায়গায় যাতে পৌঁছে না যায় যেটা আমাদের লক্ষ্য অর্জনে আমাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সেই জন্য আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা বলেছি যে আমরা মনে করছি যে এখানে একটা ট্রাইপার্ট একটা সন্দেহ সংশয় সম্পর্কের ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে সেনাবাহিনীর সাথেও সরকারের একটা মানে এক ধরনের বিশ্বাস এবং আস্থার একটা মানে সংকট আছে বলে মনে হচ্ছে। তো এই জায়গাটা অবশ্যই সরকারকেই উদ্যোগ নিয়ে এটা দূর করতে হবে। এবং প্রফেসর ইউনূসের যে উনি যে কুইট করার জন্য বা উনি যে ওনার মধ্যে যে একটা বিরক্তির ভাব যেটা এসেছে, উনি থাকতে চান না, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের সংকট তৈরি করবে। কারণ এখন আমরা যেটা চাচ্ছি যে একটা সংস্কার, একটা বিচার প্রক্রিয়া চলছে, একটা নির্বাচনের একটা তারিখ বা সময়সূচি নিয়ে আমরা আলোচনা করছি।
এইটাতে যদি কোনো ব্যাঘাত হয় তাহলে প্রত্যেকটা জিনিসই বিলম্বিত হবে, প্রত্যেকটা জায়গায় আবার নতুন করে একটা মানে বিশ্বাসের চির ধরবে। তো সেই জায়গাটা আমি বলবো সবাইকে একটু স্থিতিশীল হওয়ার জন্য, সবাইকে একটু ধৈর্য ধারণ করার জন্য, এবং এই যে পরস্পরের প্রতি অবিশ্বাস এবং সন্দেহ সংশয় এবং ব্লেম গেম, এটা থেকে সরে আসার জন্য। আমি এখানে কোনো ষড়যন্ত্রে, দেখেন ষড়যন্ত্র কখন হয়? ষড়যন্ত্র তখনই হয় যখন আপনার ভিতরে ত্রুটি থাকবে, তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। আমি দেখছি আমাদের প্রত্যেকের মধ্যে এই ত্রুটিটা আছে। আমরা একে অপরকে সম্মান দিচ্ছি না, আমরা একে অপরকে অহেতুক সন্দেহ করছি, আমরা একে অপরকে আঘাত করে কথা বলছি। হয়েছে, এটা হয়তো করে ফেলেছি, এখন আমি এটা নিয়ে আর সমালোচনা করতে চাই না। আমার কথা হচ্ছে উপলব্ধি থেকে সবাই আসেন। সবাই তো আমরা ঐক্য চাই, সবাই তো ঐক্যের কথা বলে বলে গলা শুকিয়ে ফেলছি। সুতরাং ঐক্যের প্রয়োজনে সবাইকে অপরের প্রতি অশ্রদ্ধাপূর্ণ সন্দেহ সংশয়পূর্ণ কথা ত্যাগ করতে হবে। জি, সন্দেহ দূর করতে হবে। একই সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গেও যে দূরত্ব তৈরি হয়েছে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে রাজনীতিবিদদের দূরত্ব তৈরি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো আপনার সঙ্গে। আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে। জি, আপনার বক্তব্য অনুযায়ী যে সন্দেহের বীজ তখনই তৈরি হয় যখন ত্রুটিগুলো ধরা পড়ে বা ত্রুটিগুলো দেখা দেয়। আসলে এই ত্রুটিগুলো আপনি কি মনে করেন, আসলে রাজনীতিবিদদের মধ্যে ত্রুটির সংখ্যা বা পরিমাণ বেশি, নাকি উপদেষ্টা পরিষদের মধ্যে? আবার একই কারণে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো বিএনপি চায় উপদেষ্টা পরিষদের পরিমাণ বা পরিষদটা ছোট করতে, এবং এনসিপির একজন নেতাও বলেছেন যে উপদেষ্টা পরিষদে 3 জন বিএনপি সমর্থিত উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এই যে পরস্পর দ্বিমুখী কথাবার্তা হচ্ছে এখন, আসলে এই সংকট কি আপনি মনে করেন এটা উপদেষ্টা পরিষদের বেশি নাকি রাজনৈতিক দলগুলোর? আমরা এটা বলেছি যে প্রত্যেকের মধ্যেই এই ত্রুটিটা এবং অস্থিরতাটা আমরা লক্ষ্য করছি। দেখেন, এক এক জায়গা থেকে এক একজনের দায়িত্বের চাপ আছে। ধরেন যারা সরকারে আছেন তাদের কাছে কিন্তু একটা সরকারিভাবে একটা দায় তৈরি হয়েছে। তারা কখনো বিভেদ তৈরিতে কাজ করবেন না, তারা সবসময় একটা ঐক্যবদ্ধ একটা সবার মধ্যে একটা সদ্ভাব তৈরি করার জন্য চেষ্টা করবেন, এবং তাদের লক্ষ্যই থাকবে যে তারা যে কাজটা করতে চান সেটাকে তারা লক্ষ্য বানানো উচিত, কোনো বিতর্কের মধ্যে তাদের জড়ানো উচিত না। কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন উপদেষ্টাকে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে এবং বিভিন্ন অহেতুক কথা বলে একটা জটিলতা তৈরি করতে। ঠিক অপরদিকে রাজনৈতিক দলের চাওয়াটা কি? রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেগুলো বড় রাজনৈতিক দল, তাদের চাওয়া হবে যে একটা স্মুথ ট্রানজিশনের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া। আমরা যদি অহেতুক, যেমন ধরেন আমাদের যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যে একটা দিক ভালো যে তারা বেশিরভাগ লোকেরা হচ্ছেন সৎ, এবং তাদের মধ্যে বেশিরভাগ লোকের ব্যাপারেই তেমন কোনো অভিযোগ নাই। কিন্তু তারা রাজনৈতিক লোক না, তারা একটা বিশেষ সামাজিক সংস্থা বা এনজিও বা এক ধরনের সুশীল সমাজের প্রতিনিধি। ফলে রাজনৈতিক জায়গাগুলো তারা প্রপারলি হ্যান্ডেল করতে পারছেন না, এবং রাজনৈতিক লোকদের সাথে এই বিষয়গুলো যেগুলো জটিল আলোচনা আছে সেগুলো যে তারা শেয়ার করবেন সেটার বোধও তারা প্রয়োজন বোধ করছেন না। এমনকি আমরা দেখেছি যে রাজনীতিবিদরা যখন তাদেরকে অনেক বিষয়ে জরুরি কথা বলার জন্য খুঁজছেন বা ফোন করছেন, সেখানে তাদেরকে খুঁজেও পাচ্ছেন না বা তারা সেখানে রেসপন্স করছেন না। এ ধরনের অভিযোগ একদম শীর্ষ পর্যায়ে রাজনৈতিক দল থেকে আছে। তো এটা তো নিশ্চয়ই খুবই অনাকাঙ্ক্ষিত। এই জন্য কি উপদেষ্টা পরিষদের যারা সদস্য তাদের পদত্যাগ মানে করার যে দাবি উঠছে, আপনি এটাকে কিভাবে সমর্থন করেন? এবং একই সঙ্গে জাতীয় সরকারের যে গঠন করার দাবিটা গণ অভ্যুত্থানের শুরু থেকেই বা গণ অভ্যুত্থানের পর থেকে আলোচনায় ছিল, এখনও সে দাবিটা আবারও জোরালো হচ্ছে। আপনার কাছে কি মনে হয় আসলে কোন দিকে গেলে এই সংকট সমাধান হতে পারে? আমরা বলেছি এই পদত্যাগের দাবিটা এভাবে তোলা উচিত না, কারণ পদত্যাগের দাবি তোলার একটা নতুন জটিলতা তৈরি করবে। আমরা যেটা আজকে আহ্বান জানিয়েছি সেটা হচ্ছে যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা এইটা পারছেন না বা আপনাদের কারণে বিভেদ তৈরি হয়েছে, আপনারা নিজ থেকে সরে যান। কারণ প্রফেসর ইউনূস হচ্ছে এমন একজন মানুষ, উনি কাউকে দায়িত্ব দিয়ে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে উনি চান না, উনি কাউকে অপমান করতে চান না, এবং উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন কোনো না কোনোভাবে ওনার কাছে মনে হয়েছে যে ওনার কোনো একটা পটেনশিয়াল আছে। তো একটা মানুষের পটেনশিয়াল টেস্ট করার জন্য, দেখার জন্য তো একটা সময় লাগবে। একটা অভিযোগ আসলে যদি তাকে বরখাস্ত করা হয় তাহলে তো কেউ কাজ করার জন্য সাহস পাবে না, স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তো ফলে আমি যেটা বলেছি যে উপদেষ্টা মহোদয়দের এটা বিবেচনা করা উচিত, আপনাদের নিজেদের কাজে নিজেদের অ্যাসেসমেন্ট করা উচিত। কারণ আপনারা তো পার্মানেন্ট থাকতে আসেন নাই, আপনারা একটা অবদান রাখতে এসেছেন। তো আপনি যদি দেখেন যে আপনি অবদান রাখতে পারছেন না, আপনাকে দিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, আপনার কারণে কাজের ক্ষতি হচ্ছে, তাহলে আপনি নিজ থেকে সরে গেলে
এটা প্রফেসর ইউনূসের জন্য খুবই স্বস্তিদায়ক হয়। তো এই জায়গা থেকে আমাদেরকে আমরা সবসময় বলি না আমাদের বাংলাদেশে কেউ পদত্যাগ করতে চান না, কেউ নিজ থেকে ইস্তফা দিতে চান না, এই কালচারটা অন্তত এই উপদেষ্টারা যদি কেউ কেউ রাখতে পারতেন তাহলে হয়তো সেটা ভালো হতো। এনিওয়ে, সেটা ওনাদের বিবেকের ব্যাপার, ওনাদের চিন্তার ব্যাপার। আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে রাজনৈতিকভাবে একটা দাবি তোলা, যেটার গ্রাউন্ডস আছে, যেটার জন্য মানুষের সমর্থন আছে, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে যে আমি একটা জটিলতা তৈরি করার জন্য চেষ্টা করব বা জটিলতার জন্য আলোচনা তুলব। দেখেন, আমাদের এখানে যেহেতু সংবিধান নিয়ে বিতর্কটা বেশি হয়েছে, সংবিধানে যেহেতু একটা আমূল পরিবর্তনের কথা আমরা বলছি, সেজন্য আমরা বলেছি সাংবিধানিক সভা অথবা গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন এই দুটাকে একসাথে বা একই কর্তৃপক্ষকে দুইটা দায়িত্ব ভাগ করে দেওয়ার জন্য। এখন বড় রাজনৈতিক দল বলছে যে না, এটা পুরোটা দায়িত্ব পার্লামেন্ট পালন করবে। অসুবিধা নাই, এটা নিয়ে তো একেবারে আমার কথা হচ্ছে যে এটা নিয়ে বিভেদ তৈরি করে আমাদের সংস্কার বা নির্বাচনকে বিপদগ্রস্ত করা তো দরকার নাই। আমরা এটা নিয়ে ডিবেট করব, আলোচনা করব, একে অপরকে কনভিন্স করতে না পারলে সেটার জন্য আমরা জনগণের উপরে ছেড়ে দিতে পারি, যদি এমন বিষয় হয় যে আমরা একমতই হতে পারছি না। এই প্রসেস ছাড়া পলিটিক্যাল কোনো সমাধানে আমরা তো পৌঁছতে পারবো না। জি, এখন আমি যদি বলি আমি বড় দল, আমি যা বলি সেটা হবে, আমি যদি বলি গণ অভ্যুত্থানে আমি ভূমিকা রেখেছি সুতরাং আমি যা বলবো তা হবে, তাহলে তো একটা সমাধানে পৌঁছানো কখনোই সম্ভব হবে না। এই জায়গায় প্রফেসর ইউনূস যেটা বলেছিলেন যে সংস্কারের জন্য আপনারা বলবেন, আমরা লিখে দিব, ওয়েবসাইটে দিয়ে দিব যে ওনারা এটা চান, ওনারা এটা চান না, ফলে তখন দেখা যাবে যে জনমত যাচাইটা আমরা করতে পারবো। কিন্তু এই কাজগুলো তো এখনো হচ্ছে না। এই কাজগুলো ধরেন আজকে 9 মাস হয়ে গেছে, এই কাজগুলোর প্রোগ্রেসটা খুব স্লো। এই কাজগুলো হওয়া দরকার ছিল। আপনার সঙ্গে আরো এই বিষয়ে কথা বলতে চাই একটা বিরতির পর। দর্শক, ভোটের নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। আলোচনা করছি এবি পার্টির চেয়ারম্যানের সঙ্গে। মঞ্জু ভাই, আপনি বলছিলেন যে এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যাদের পদত্যাগের দাবি উঠছে, তারাই চাইলে পদত্যাগের সংস্কৃতি চালু করতে পারতেন, কিন্তু মানুষ যাকে চায় না সেই প্রধান উপদেষ্টা নিজেই পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করছেন। আসলে এই যে এই সংকটটা তৈরি হওয়ার পেছনে কি কোনো সেনাবাহিনীর সঙ্গে সরকারের কোনো দূরত্বের কারণ আপনি দেখছেন কিনা? কারণ সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমে। এই বিষয়টা জানতে চাই, পাশাপাশি একই সঙ্গে আপনার কাছে জানতে চাই, ডিসেম্বর না জুন, আপনি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রোডম্যাপের কথা বলছে, আপনারা এবি পার্টি কোনটাকে প্রাধান্য দিচ্ছে? আমরা কিন্তু বলেছি যে ডিসেম্বর এবং জুনের মধ্যে প্রেফারেবল টাইম হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, কারণ এখানে আবহাওয়াগত ব্যাপার এবং অন্যান্য সমস্যাগুলো আছে। সুতরাং আমরা কোনো একটা বিষয়ে রিজিড থাকতে চাই না। আমরা বলেছি যে আলাপ আলোচনা করে এটা যদি ডিসেম্বর থেকে ওনারা মনে করেন যে সম্ভব হচ্ছে না, একটু পিছানো দরকার, তাহলে এটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে সম্ভব। আর না হলে এটাকে নিতে হবে আপনার ফেব্রুয়ারিতে, যেহেতু রমজান আসছে, রমজানের ঈদের পরে নিতে হবে। কিন্তু তখন একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েদারের একটা ঝামেলা থাকে, যে গরম বা বর্ষা এই ধরনের একটা থ্রেট থাকে। কথা হচ্ছে জনগণের প্রশান্তিটা, জনগণের প্রশস্তিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, প্রফেসর ইউনূস যে পয়েন্টটা বলেছেন যে আমি যদি অ্যাক্ট করতে না পারি, আমি যদি সংস্কারই করতে না পারি, আমি যদি একটা ভালো নির্বাচন উপহার দিতে না পারি, তাহলে আমি এখানে থেকে কি করব? কথাটা তো খুবই যৌক্তিক। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেন পারছেন না, পারবেন না কেন? আপনাকে তো, আপনি সারা পৃথিবীতে এত বড় অ্যাচিভমেন্ট আপনার, আপনি এটা পারছেন না কেন? সেই জায়গাগুলো আমরা ওনাকে ধরিয়ে দিতে চেয়েছি। আপনি জাতীয় ঐক্যের জন্য আপনি ডাকেন, বিএনপির সাথে আপনি নেগোশিয়েট করেন যে আপনারা ডিসেম্বরে চাচ্ছেন, আমরা জুনে চাচ্ছি। কেন জুনে চাচ্ছেন, আপনি কেন মার্চে চাচ্ছেন, কেন ফেব্রুয়ারিতে চাচ্ছেন, সেটা আলোচনা করলেই তো হয়। আমার তো মনে হয় যে এই কথাগুলো যখন সারফেসে আসবে, পাবলিকলি আলোচনা হবে, তখন মানুষও কনভিন্স হবে। রাজনীতির মূল জায়গাটা হচ্ছে জনগণের সমর্থনের ব্যাপার। তো এইখানে কোনো না কোনোভাবেই এটা মান অভিমান, একটা বিভেদ, এটা কোনো একটা দূরত্ব তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। আপনি যেটা বলেছেন যে সেনাবাহিনীর এখানে বিষয়টা প্রধান কিনা, আমার কাছে প্রধান এটা মনে হয়নি। এই কারণ সেনাবাহিনীর প্রধানের বক্তব্য নিয়ে এ পর্যন্ত 2-3 বার যে বক্তব্যগুলো এসেছে, এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত কোনো কথা বলেননি। এবং বরং উনি যেটা চাচ্ছেন যে রাজনৈতিক ঐক্যটা যদি থাকে, সেনাবাহিনীও কিন্তু এখানে কিছু করার থাকবে না। তো এই অবস্থা থেকে আমরা মনে করি যে মেজর যে কয়েকটা অনৈক্যের জায়গা আমরা দেখছি, বিএনপি বা বড় রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের অনৈক্য, এনসিপির সাথে বিএনপির অনৈক্য, এবং সেনাবাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বা সরকারের মধ্যে যে একটা
সম্পর্কে টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি বা আস্থার একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা আলাপ আলোচনা করে সমাধান হোক, এটাই আমি মনে করি বেশিরভাগ মানুষের প্রত্যাশা হবে। এখন অনেক ধন্যবাদ ভাই, এই আমাদের শেষ করতে হচ্ছে। আলাপ আলোচনার মাধ্যমেই আপনি বলছেন এই সংকটের একমাত্র সমাধান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক যারা এতক্ষণ দেখলেন ভোটের ট্রেনের এই পর্ব, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের ট্রেন।